যখন উঠে দরজার দিকে এগিয়ে যাবে, জয় বাহু চেপে ধরল। ঘরলি, ঘরলি, যাচ্ছ কোথায়? অন্তু তাকাতে চোখ বুজে মাথা ঝাড়া দিয়ে চোখ ঝাপটে ফের বলল, কোথায় ছুটলে? অন্তু হতবাক। জয় জানায়, এই বাড়ির বউরা যখন তখন বাপের বাড়ি যায় না। ভাবিকে দেখেছ একবারও বাপের বাড়ি যেতে? পাগলামি করছেন আপনি। অন্তুর কণ্ঠে বিস্ময়, তার কণ্ঠস্বর কাঁপছে। না, পাগলামি করব কোন সুখে? আমি একটা ভালো জাতের মাতাল, পাগল না। জয়ের রসিকতা সহ্য হলো না অন্তুর। ব্যাকুল হয়ে বলল, আন্তিকে দেখার মতো না, দেখে এসেছি রাতে। অন্তু তরিতাহতর মতো ছিটকে তাকায়। জয়া প্রস্তুত হবার নাটক করে যেন। ভুরু উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে ঘাড় চুলকায়। অন্তু খানিকক্ষণ কথা বলতে পারে না। পরে নিস্তেজ গলা বলে, কি অপরাধ করেছিল আপনাদের কাছে আমার ভাবির গর্ভের সন্তান? জয় দুপাশে মাথা নাড়েছে। জন্মের আগে কেউ অপরাধ করে? অন্তু হাত ছাড়ানোর চেষ্টা করলো একবার, পরে থেমে গেল। দৃষ্টি সরালো না জয়ের মুখ থেকে। পাগলের মতো স্বল্প হাসলো। আমি করেছি অপরাধ, বলছেন না কেন? জয় দরজাটা এক হাতে আটকে দিয়ে অন্তুকে টেনে এনে বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে সিগারেট জ্বালালো। অন্তু বিছানায় আঘাত করে হাত দিয়ে, শিট, অপরাধ করলাম আমি আর ওই বাচ্চাটা। দুনিয়ায় সে বাপকে দেখবে না। ড্যাম 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 অন মি। টুপ টুপ করে কয় ফোঁটা পানি পড়ে বিছানায়, আবার শুকিয়ে যায়। অন্তু জীবনে কেঁদেছে খুব কম। আমজাদ সাহেব পছন্দ করতেন না। জয় বসলো পাশে। অন্তু জিজ্ঞাসা করে, আমাকে যেতে দেবেন না ওই বাড়ি? না, তোমার একটু রিল্যাক্স দরকার। কিছুদিন দৌড়ঝাঁপে ক্লান্ত তুমি। হামজা ভাই এতক্ষণ চলে গেছে, গিয়েও বলে দিয়েছে হয়তো তুমি যাবে না। আন্তিকের উপর রাগ তোমার, ঠিক না? অন্তু মেঝের দিকে তাকিয়ে যান্ত্রিক গলে বলে, হ্যাঁ ঠিক, কিন্তু ওর সন্তানের উপর ছিল না জানেন। তা সত্ত্বেও ওর সাথে আমি পাপ করে ফেলছি, আমার ক্ষমা নেই। জয় সিগারেট টান দেয়। ওসব কাটা ছেঁড়া দেখতে পারবে না তুমি। আচ্ছা, দেখতে যাব না ওসব। তোতা পাখিকে শেখানো বুলির মতো, বলে অন্তু। জয় মেঝের দিকে ঝুঁকে বসে সিগারেটের আগায় টোকা দিয়ে যা আমায় ছাই ফেলে মেঝেতে। হামজার কল আসছে বারবার। তারা দুজনে মরা বাড়ি যাবে। কত কাজ পড়ে আছে তাদের। অন্তু আস্তে করে উচ্চারণ করে, কেন? খানিক সময় নেয় জয়। তারপর বলে, রাজনীতি পুরোটা একটা নীতির ভণ্ডার ঘর বলি, হোক তো দুর্নীতি অথবা সুনীতি। নীতি, তার মাঝে মেজর একটা নীতি কি জানো? জনগণকে কাবু করা। কিন্তু আমাদের দ্বারা কখনো সম্ভব হয় না জনগণের মন জিতে তাদের হাতে রাখা। তাহলে উপায়? কিন্তু হাতে তো রাখতে হবে। দীর্ঘশ্বাস ফেলল। ভয়, এটা কার্যকর। জনগণের মনে যতদিন আমাদের জন্য কলেজে ভয়, কাপা ভয় আছে, ততদিন আমরা আছি। ওটা পুঁজি আমাদের। তোমার ভেতরে তো তা নেই। বিদ্রোহী আর রাজপ্রতিদ্বন্দ্বীরা জানের ভয়হীন। তাই বলে কি এদের কাবু করার জায়গা নেই? থাকে এদের পরিবার। একটু থেমে বলে, আমি বলেছিলাম তোমার পরিবারকে আঘাত করতে দুঃখ পাবো আমি। আন্তিককে আঘাত করার সময় খারাপ লেগেছিল আমার। তোমার গর্ভবতী ভাবি, অসহায় মা, জেদ কি ভালো কিছু বয়ে আনে আর্মির? ঠোঁট একপাশ বাঁকা করে চেঁচা শব্দ করে মাথা দোলায় যায়। অন্তুর মন্তব্যদের মতো দুপাশে মাথা নেড়ে সম্মতি যায়, না, ভালো কিছু বয়ে আনে না, খুব খারাপ অবধি যায়। আমি আমার অপরাধগুলো সব গুলিয়ে ফেলছি। মনে করেন তো পাপগুলো? মনে পড়ে না পাপ? তবে এত বড় বড় দাম যখন দিচ্ছি, কিছু তো করেছি। তোমার ভয়হীনতা। হ্যান্ড প্রেসিং বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, হামজা ভাই আর আমার পদ একটাই, গন্তব্য দুটো। বিষয় এমন, এক রাস্তায় মিলিত মোড়ের উপর লাগোয়া দুটি বাড়ি। একটাতে যাব আমি, যাব একটাতে, হামজা ভাই অপরটাতে। কিন্তু পথ তো একটাই, একই স্থানে। যেখানে তুমি একটা ব্যারিকেড, হয় সেটা সরিয়ে দিতে হবে, নয়তো আধ ভাঙা করে পথ ক্লিয়ার করতে হবে। তোমার নিজস্ব দুর্বলতা নেই, কিন্তু তোমার ভাবি, মা, তাছাড়া অন্তিক আমার আর হামজার ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল। রেপুটেশন বলতে তো কিছু আছে নাকি? এসব কি ঠিক করছে? না, ঠিক করেনি। অন্তু চোখ তুলে তাকায়। এত হিংস্র মনে হয়নি কখনো আপনাকে। তুমি আমায় চেনোই কতটুকু? জয় ঠোঁট কামড়ে হাসে।
আবার জিহ্বা বের করে ঠোঁট ভিজায়। আমি মূর্খ, নির্বোধ, ঠিক বলিনি? জয় হো হো করে হাসে। এই হাসিটা অবর্ণনীয়। আনমনে কেউ জোরে হাসলে ভৌতিক লাগে, জয় পারে। আর আনমনে চোখ ঠোঁট ফেরে গা দোলানো হাসি, এটা তার বৈশিষ্ট্য। পাখির মতো ঘাড় নেড়ে এদিক ওদিক তাকায়, অস্থির চঞ্চল জয়ামির। সিগারেট ছুঁড়ে ফেলে মেঝের উপর। গতরাতে এসে গোসল করেছিল সেই মাঝরাতে। খুন করে এসে গোসল করতে হয়। হামজার জন্য গরম পানি করতে দেখেছে রিমিকে। হামজাও গোসল করছে। অন্তুভাবে তার মাথায় আবল তাবল ভাবনা আসছে, কে যেন ডেকেছে। সেও স্পষ্ট শুনেছে, নাম ধরে ডাকছে ওকে। সারাদিন বলছে, মরে যা, যন্ত্রণা কমে যাবে। তোর মতো মেয়ের মরে যাওয়া খুব দরকার। অন্তু শুধায়, মরলে সব যন্ত্রণা শেষ হয়ে যাবে? সে বলে, পাক্কা। তোর বাঁচার হক তো নেই? তুই তোর বাপকে খেয়েছিস, নিজের পর্দায় কেরিয়ার, পরিবার, সম্মান, শান্তি, অবশেষে ভাইটা। সাথে কিছু অমানুষ শত্রু লেলিয়ে নিয়েছিস নিজের পিছনে। একটা বাচ্চা বাপকে তার জন্মের আগে খেয়ে বসে আছিস। তোকে বাঁচার হক কে দিয়েছে? তাহলে মরে যাওয়া উচিত আমার। আলবাত তাই। জয়ের ড্রয়ে অনেকগুলো মেডিসিন থাকে। কোনটা ওভারডোজ হলে তুই মুক্ত। তোর মতো নির্বোধদের বাঁচতে নেই, অন্তু মুক্ত হ। ব্যথা কমিয়ে ফেল। এত যন্ত্রণা গেলে এমনিতেই সুস্থ থাকবি না। সাদা পাঞ্জাবির পর আলমারি খুলে নতুন আতরের শিশি বের করে পুরো শরীরে আতর লাগায় যায়। পাঞ্জাবির কলার টেনে বোতাম আটকায়। হাতে থাকা শিকলের মতো রিস্টলেট খুলে কালো ঘড়ি পরে গলার চেনের পাঞ্জাবির গলায় আড়ালে রাখে। মরা বাড়ি ভদ্র হয়ে যাওয়া উচিত। অন্তর নাকে আতরের ঘ্রাণ যেতে পরিবেশ ভুলে অন্য টাইমলাইন বিচরণ শুরু করে। সে দেখতে পায় সামনে আমজা সাহেবের লাশ। চোখে সুরমা, গোলাপ জল ছেটানো হচ্ছে, আতর, কর্পূর ইত্যাদি গন্ধ হচ্ছে। চট করে আমজা সাহেব মুখটা বদলে আন্তিক হয়েছে। অন্তু কেঁপে ওঠে থরথর করে। তার জন্য হয়েছে সব। সে কি করে ফেলেছে? তার দুঃসাহস, তার লাগামহীন জবান, তার আপোষহীন চিত্ত। ফলস্বরূপ মৌর্যের শুকনো মুখ অন্তুর বুক চিরে ধরে। ওই ছোট্ট জানটা যখন দুনিয়া আসবে, বাবাকে পাবে না, সে কি জিজ্ঞাসা করবে না, কেন আমার বাবা নেই? মর্জিয়া কি বোঝাবে না? তোর ফুপুকে জিজ্ঞাসা কর। কি জবাব দিবে অন্তু? অন্তুর মনে হয় সে বোধহয় তলিয়ে যাচ্ছে কোথাও। সে কি চেতনা হারাচ্ছে? না, এত দুর্বল তো সে না। সে প্রতিবাদ, বিদ্রোহ, সত্যের সন্ধান, অন্যায় বলা, আপোষ না করে রুখে চলা, এসব কি দিল তাকে? অভিজ্ঞতা। প্রকৃতি কিছু নিলে বিনামূল্যে নেয় না। এই তো অন্তুকে কত শত অভিজ্ঞতা দিল। এসব কি টাকায় পাওয়া যায়? জয়ের অনেক অভিজ্ঞতা তারও নিশ্চয় হারাতে হয়েছে। অন্তু ভাবে, এরপর জয় পশু হয়ে গেছে। অন্তু তাই হবে একদিন। চুপচাপ মানুষ মারতে হাত কাঁপবে না। মানুষকে গাড়ি চাপা দিয়ে খণ্ড খণ্ড করে এসে রাতে সে চুপচাপ শান্তির ঘুম ঘুমাবে, জয়ের মতো। অন্তুর আনন্দে বুক নেচে ওঠে। সে তো খালি শিখেছে মুখ চালাতে। ক্ষমতা আসলে চোখের চায়নি, হাতের অস্ত্র চালানোর দক্ষতায়। নীরবে উবড়ে ফেলা। অন্তু নিজেকে অভিশাপ দেয়, পুড়ে মরে যা তুই। সেবার মনে হয়েছিল, এবার বুঝি কি না কি করে ফেলবে। তোর বাপ মরেছে, টাল হয়েছিস তুই। এবার দুনিয়াটা শাসন হয়ে ফিরবি। তোর মতো মূর্খ আর জাহেরি লোকের তো মরে যাওয়া উচিত। মরে যা তুই। নিজেকে দেওয়া অভিশাপ অন্তুর খুব পছন্দ হলো। সে হালকা হাসে। সে কেবল চায় জয়ের মতো বহুরূপী আর হামজার মতো শীতল হতে পারবে। ওরা তো বলে না, ওদের মুখ অচল, হাদব মাথা সচল। অন্তু ঘরে আটকে রেখে জয় বেরিয়ে যায়। খুব সুন্দর দেখাচ্ছে জয়কে, ঠিক যেন শ্যামা রাজকুমারের সাদা ভূষণে। খাঁটি বনেদি পুরুষ লাগছিল। অন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞাসা করে, বাদের প্রতি বাদ করবি আর? অন্তুর মনে হয় আয়নার ভেতরে অন্তু সায় দিচ্ছে, ঘাড় নেড়ে বলছে, আমৃত্যু করে যাব, তাতে এ জান থাক আর না থাক। এ মাথা নোয়ানোর নয়, জুলুমকারীদের হ্যাঁতে হ্যাঁ মেলানোর নয়, মুখ বুজে অন্যায় সহ্য করার মতো নয়। দুম করে ভরা পানির বোতলটা তুলে ছুঁড়ে মারে কাচের উপর, ঝনঝনিয়ে ভেঙে পড়ে ড্রেসিং টেবিলের কাছ। এখন আর এই অন্তুকে দেখা যাচ্ছে না। অন্তু জোরে জোরে শ্বাস ফেলে। সে অন্তুই বলে, আর কখনো আমার কাছে এলে জ্যান্ত পুঁতে রাখবো। এই, তুই তোর নীতি যা কেড়ে নিয়েছিস আমার কাছে, সেসব আমার গেছে। তোর তো এক ফোঁটা আঁচড়ও লাগেনি গায়ে। সমাজ তোকে কিছুই বলে না।
তুই যে কত বেপরোয়া, তুই উজানে টানে বেতাল উত্তাল সমুদ্রের বিক্ষিপ্ত আগুনে জ্বলা ঢেউ, তা কেউ দেখে না। অথচ তোর মোহ, তোর নির্দেশনায় আমি নিঃস্ব, আমি কাঙাল, আমি পাগল, আমি বোকা। অন্তু চিৎকার করে চুল টেনে ধরে। ছুটে এসে হাতের কনুইতে লেগেছে এক টুকরো কাজ। ফিনকি দিয়ে রক্ত বেরোলো। অন্তু সুখের শ্বাস ফেলে। কার্যকর্তা ভীষণ। মানসিক যন্ত্রণাকে ভুলতে শরীরে ব্যথা ভীষণ কার্যকর ঠেললো অন্তুর কাছে। ক্ষততে সে জ্বলুনি উঠছে। তা মানসিক যন্ত্রণা থেকে মনোযোগ সরিয়ে আনছে। কোনো ব্যথাই অনুভূতি হচ্ছে না। চোখ বুজে আসতে একটা দুধের বাচ্চা এসে মাথায় হাত রেখে অন্তুর। দেখতে অনেকটা আমজা শেপের মতো, চোখ দুটো আন্তিকের মতো। অন্তু চমকে ওঠে। হামজা সাদা পাঞ্জাবির সাথে সাদা ধবধবে টুপি হাতে নেয়। নাগরা জুতোয় পায়ে চড়াতে চড়াতে জয়কে বলে, জানাজাটা কয়টায়? দেরি হবে। জয় চামড়ার স্যান্ডেলে বেল লাগায় না জীবনে, ও ভয়ে বেরিয়ে যায়। কলার ধরে পেছনে টেনে এনে হামজা। থাপড়ে মুখের নকশা বদলে দেব শুয়োর। পাতল বাপা দিয়ে মোড়া টেনে এনে ডান পা মোড়ার উপর রাখে জয়। হামজা ও স্যান্ডেলে বেল লাগিয়ে দিয়ে কষে একটা পিঠে চাপড় মারে। পিঠ ঘষতে ঘষতে বেরিয়ে যায় জয়। হামজা ও জয় প্রধান প্রতিনিধিত্ব করলো আন্তিকের লাশ দাফনে। আন্তিক জয় ও হামজার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছিল। শুধু এই কারণটা হলে চলতো। এটা তো শুধু কারণ না ওকে মারার। অন্তু এত বাড়াবাড়ি মানা যাচ্ছিল না। বাড়িতে শত্রু ঢুকে ওর কারণে বাবা মাকে মেরে বেরিয়ে গেছে। বাইরে একতলা বিল্ডিং জ্বালিয়ে গেছে। পার্টির দুটো ছেলেকে মেরেছে। কয়েকজন চিকিৎসাধীন। অন্তু খড়ের গাদায় লাগা আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল। জয়ের সাথে যা করে অন্তু সবই তো কানে যায় ওর। এমনকি স্বয়ং তাকেও তোয়াক্কা করে না মেয়েটা। সেদিন অন্তু মুস্তাকিনের কাছে বের হবার পর রাস্তায় যখন পলাশের লোক অন্তুকে ধরতে এলো, মাঝারে সে ওকে রক্ষা করে বাড়ি নিয়ে গেছে। অন্তু গিয়েছে, কথাবার্তা বলেছে, আবার সেটা স্বীকার না করে চাবি চায়। চোখে ভয় নেই, জানের মায়া নেই, থামার সম্ভাবনা নেই। হামজা কত ধৈর্য ধরবে? রাবেয়াকে হামজা বলল, খালামা আমরিন আসলো না, পরে পাছে এসে দেখা করে যাবে। আপনারা গেলেও পারেন, নিষেধ নাকি? যান না কেন? রাবেয়া শোকে বিহ্বল। মর্জিয়ার জ্ঞান থাকছিল না, বারবার দাঁত লেগে যাচ্ছিল। কথাটা শুনে বিশ্বাস করলো না মর্জিয়া, কথাও বলল না। হামজা ও জয় লাশ মাটি দিয়ে বাড়ি ফিরল মাঝরাতে। সেদিন কোথায় গেছিলে? হামজার প্রশ্নটা চরম শান্ত। জেনে শুনে প্রশ্ন করছে, তবুও মুখটা আন্তরিক। অন্তু খানিকক্ষণ চুপ থেকে বলল, ঝন্টু কাকার ছেলে মাঝার নিয়ে গেছিল। তুমি গেলে? তো কি মারামারি করাচ্ছিল রাস্তায়? তাছাড়া সে উপকার করেছিল, আমার কৃতজ্ঞতার কাজ করেছিল তখন। হামজা মসৃণ হাসলো। এক হাতে সে জয়ের চুলে হাত বুলাচ্ছে, পায়ের উপর পা তুলে বসা, কালচে খয়েরি ফতোয়ার সাথে সাদা পায়জামা, অভিজাত দাম্ভিক চেহারা, ঘরে পড়ার কালো চামড়া স্যান্ডেল। নেতাগিরি মানায় হামজার সাথে বেশ। অন্তু মুচকে হাসে। আপনার হাসি সুন্দর মেয়র সাহেব, যে কেউ বিভ্রান্ত হবে এতে। জয় হামজার কোলে শুয়ে পা তুলে দিয়েছে সোফায়, মাথা নকশার উপর। সে টিভি দেখছে। ইংরেজি সিনেমা চলছে, হরর সাইফাই মুভি, প্যারোনাম, ভয়ানক সব দৃশ্য। সে চোখ বড় করে গিলছে। অন্তু কথা শুনে ঘাড় গড়ালো। এই চেংড়ি, এই মুখ সামলে কথা বল। তোর ভাসুর লাগে, মানিস আর না মানিস খারাপ নজর দিবি না। আমি জীবিত এখন। অন্তু জবাব দেয় না। অনুশোচনা বা আফসোস শব্দ দুটো এ বাড়িতে বড়ই অকার্যকর। নিজের বাপ মা মরায় যে মানুষের চোখে অল্প একটু কাতরক্ষা পরিলক্ষিত হয়নি, শুধু ভেতরে পড়েছে বোধহয়, তাদের কাছে আশা করতে নেই শোক। অন্তু আজকাল চেষ্টা করে সেই রকম হতে। হামজা বলল, এরপর? ঝন্টু সাহেব জিজ্ঞাসা করলো, সীমন্তকে এই বাড়িতে মারা হয়েছে কি না? হুড়ু উঁচিয়ে মাথা নাড়ে হামজা। আমি বললাম, আমার সামনে। বলে দিলেই? হামজা হেসে ফেলল। গম্ভীর মানুষটা হুডার হাসলে ভালো লাগে না, ভয়ানক। অন্তু হাসলো না, মুখের আকৃতি একটু পরিবর্তন হলো না। সে বললে, হ্যাঁ বলে দিলাম। আব্বুকে বলতে জানেন? বলতো অন্তু, সবচেয়ে সস্তা পাকস্থলী কোন প্রাণী বলতো? আমি ভাবলাম সেই প্রাণীর পাকস্থলী বোধহয় বাজারে খুব স্বল্প দামে বিক্রি হয়। অনেক খুঁজে না পেয়েও বলতাম, তুমি বলো আব্বু। আব্বু বলতো, যাদের পাকস্থলীতে অন্যায় সত্যকে হজম করে ফেলতে পারে
ভেতরে। এরপর আমি শিখলাম আমার পাকস্থলীকে দামি বানাতে হলে অন্যায় সত্যকে উগড়ে দিতে হবে। তবে এখন আমি ভয় পাই, আর এসব করব না। ভয় পাও? দাঁতে জিহ্বা ঠেকে হামজা। অন্তু হাসে। পাই তো। আপনাকে পাই, জয়ামেরকে পাই। পাবো না কেন বলুন তো? এইটুকু বয়সে শুধু কথা বলে যত বড় বড় পর্যায়ে শত্রু কামিয়েছি আমি, আপনারা এতদিন রাজনৈতিক জীবনে কামাতে পেরেছেন। তাই সেসব বাদ দিন। আমি ভালো হয়ে যাব। আর দু একটা ভাই থাকলে না হয় রিস্ক নিতাম। আর নেই। এবার বা কার পালা আসবে, তার চেয়ে চুপচাপ মেনে নেওয়া কি ভালো নয়? ওখানে তারপর কি হলো? ঝন্টু সাহেব বললেন, তুমি সাক্ষী দিবে। আমি বললাম, এরপর আমায় বাঁচাবেন আপনি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তুমি শুধু প্রত্যক্ষদর্শী সাক্ষী নও, বরং ওই বাড়ির বউ। আরও অনেক কিছু জানো ওই বাড়ির ব্যাপারে, সেসব বলবে। এর বদলে ঝড়ঝাপটা আসবে, আমি সামলে নেব। জয় এই পর্যায়ে চট করে বলে উঠল, সমন্ধির নাতি আমার, আমার বউ সাক্ষী দিলেই ব্যাটাশালা একেবারে আমার বালগুলো ছেড়ে বোঝা বেঁধে ফেলতো। শালা অ্যাবোর্ডেড। অন্তু বলল। আমি হেসে বললাম, ওদের হাত থেকে নিজেদের সামলাতে পারছেন না, নিজের ভাগ্নিকে সামলাতে পারলেন না, এখন মরে গেছে তবুও কোনো প্রমাণ পেলেন না, আমাকে সামনে নেবেন? ঝন্টু চাচা খুব অপমানিত বোধ করছিলেন বোধহয়, কিন্তু কিছু বললেন না। এতে খালি আমার একটা উপকার হলো, আর একটা শত্রু জোগাড় হলো। জয় হো হো করে হেসে উঠল। হামজা হামজা কপালে হাত চেপে নিঃশব্দে হাসলেন। অন্তু উদাস হবার ভান করে বললেন, নিজেকে আজকাল মাফিয়া মনে হয়। ওদের মনে হয় একসাথে এত শত্রু পাড়ি দিতে হয় না, শুধু আমার মুখের জন্য। সে রিমি কিছু নাস্তা আর শরবত নিয়ে বসলো সোফার পাশের সোফায়। অন্তু চুপচাপ চেয়ে থাকে জানলার বাইরে। আনমনা দৃষ্টি, চোখ দুটো ঘোলা হয়ে আবার পরিষ্কার হয়ে। সে কেমন নাটকবাজ হয়ে যাচ্ছে। বুকে পাথর চেপে ঠোঁটে হাসা সহজ না। এটা তার জন্য সুবিধার হবে নাকি ক্ষতির? হামজা বাড়ি ফিরতে রাত হয়। জয় বাড়ি ফিরেছে বিকেলে। গোসল করে বের হয়ে রিমির ঘরে খাবার দিয়ে এসেছে। অন্তু তুলির ঘরে ঢুকলো। তুলি মরার মতো বিছানায় পড়ে থাকে। আজকাল কোয়েলের সবটুকু যত্ন তরুর। তার কাছে প্রায় রোজ ইন্টারোগেশনে আসে তদন্ত সংস্থার লোক। তারা যখন তুলির সাথে হওয়া ঘটনা শুনল, এরপর থেকে সন্দেহ জোরালো হয় যে ও অথবা এ বাড়ির লোকেই সীমান্তের খুনটা করেছে। কিন্তু আজ কদিন দেখা যায় না, লোকজন আর আসে না। গত রাতে শোনা গেল হামজা তার এক পার্টি গুপ্ত কাল্পের সীমান্তের খুনি সাজিয়ে আইনের আওতায় দিয়ে দিয়েছে অলরেডি। আর ফাঁক নেই তাকে সন্দেহ করার। কালপিট স্বীকার করেছে যে সীমান্তকে খুন করেছে পুরনো শত্রুতার জোরে। কেস ডিসমিস। ঝন্টু সাহেব ক্ষমতা হারানো এক দ্বারকাক। মাঝার শুধু ফনা তোলে সাপের মতো ফুঁসে বেড়াচ্ছে চারিদিকে। এখন কেস চলছে বাম্মা মরার। হামজা খুব লড়ছে, নয়তো পাবলিক সন্দেহ করে বসবে পাবলিক। বাম্মা খুন হলো তবু থানা কাছারিতে দৌড়োদৌড়ি নেই। সে দৌড়াচ্ছে, অথচ কালপিটকে সে জীবন থাকতে পুলিশের হাওলা করবে না। তাকে তার প্রয়োজন, জয়ের প্রয়োজন। অন্তু তরুকে ডেকে নিয়ে বারান্দায় এসে বলল, আমার একটা উপকার করবে? কেন করব তোমার উপকার? গম্ভীর মুখে তরুকে একটুও মানায় না। অন্তু হাসল মৃদু, অকারণে। তরু চুপ। সে চারিদিকে দেখছে, জানছে অন্তু একটু লুব্রিকেট। সে আশায় এ বাড়ির বদ্ধ জানলার মরিচা ধরা ছিটকিনিগুলো একে একে খুলতে শুরু করছে। অন্তু বলল, আমার সাথে যাবে? কোথায়? আমি কোনো খারাপ বা ক্ষতিকর জায়গায় যেতে পারি বলে মনে হয়? করো তুমি, হেয়ালি করবেন না। আচ্ছা করব। তরু দাঁড়ালো না, ভেতরে চলে গেল চুপচাপ। অন্তু ওভাবে দাঁড়িয়ে রইল, ঘাড় ফেরায় না। তরু বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, দ্রুত তৈরি হতে হবে, হাত ধুয়ে নিই আমি। আলতো হাসে অন্তু। এই বারান্দা থেকে বাড়ির পেছনে দেখা যায় বিশাল ডোবা। ওই সামনে কালো কাদামাটি বেশি, তাতে পানি চেয়ে। হামজা ও জয়কে দেখে আন্দাজ করা যায়নি ওরা এত গভীর। ছিচকে রসিক আর অল্প স্বল্প দাপুটে লাগতো কেবল। জয় খাচ্ছিল। কোয়েল বারবার প্লেটের উপর হাত চালাচ্ছে। আমার চকলেট দিয়ে তারপর খাও। জয়, ও জয়, 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 আমার কথা শোনো। জয় এতক্ষণ মাছের কাঁটা বেছে বেশ একটা মিশন কমপ্লিট টাইপের ভাব নিয়ে তাকালো কোয়েলের দিকে।
ক সম্বন্ধে চেংড়ি, কি সমস্যা তোর? ওই ভাবি শালির মেয়েকে বলি আমি বাঙালি, তবে মাছে ভাতে না। ও শালি আমার মাছ দিয়েন না, মাছের বালটা আমি বাঁচতেই পারি না, আমায় দিয়ে না। ভাতের নিচে পানি উঠে বন্যা হয়ে যাচ্ছে, তবু মাছের কাটা বাঁচা শেষ হয় না। কোল জোরে করে খামচি দিয়ে ধরল জয়ের হাত। আমার চলকে দাও। বাংলা ভাষার সাথে জোচ্চুরি করছিস বেঈমান? তোর মতো দেশদ্রোহীর শাস্তি হওয়া উচিত। চলকেত কি? চকলেট বল। মামা উমা থুকু, আমাকে তো আবার কেউ বালের দামটুকু দেয় না। কজে জয়, চকলেট দাও চকলেট। অন্তু রুমে ঢুকতে ঢুকতে শুধরে দিল, চকলেট কোনো বাংলা শব্দ না। দাও। ওহো, আরেক বেঈমান হাজির। এ আবার দেশের সাথে না, স্বয়ং ঘরের স্বামীর সাথে বেইমানি করা বেঈমান। অন্তু কিছুক্ষণ এমনভাবে ইতস্তত করলো যেন বাড়িওয়ালার কাছে চুরি করার অনুমতি চাইবে। জয় বললে, এমনি তো মুখটা হাওড়া ব্রিজের মতো, এখন এমন লাউডগা সাপের মতো কুঁচকে যাবার কি হলো? কি সমস্যা? আমার কিছু টাকা লাগবে। অন্তুর টাকা চাওয়া এই কঠিন সংকোচ দেখে জয়ের একটা হাসি পেল। তাছাড়া আজ তার মনটা ভালো। জিজ্ঞাসা করলে, কী দরকার? সব দরকার বলা যায় না। ফার্মেসির দোকান তো আছে আশেপাশে না? আমাকে বলো, আমি এনে দিচ্ছি, অথবা কাউকে দিয়ে আনিয়ে দিই। তা যদি হতো তো করতাম নিশ্চয়। টাকা দেবেন কি না? তোমার টাকা পয়সা দিয়ে পুষে আমার কি লাভ? লস প্রজেক্ট মাল ঢালতেছি। অন্তু কথা বলল না। জয় সোফার উপর উড়িয়ে ফেলে রাখা প্যান্টের দিকে ইশারা করে বলল, ওখান থেকে নাও। মাত্র 20 টাকা। তো বের করে নেয় হাতে। তবু মনে হলো তার হাত কাঁপছিল, শিরশির করে কাঁপছিল। চোখে মুখে অন্ধকার নেমে এসেছিল। অন্তু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় মনোযোগ সহকারে খাবার মাখাতে মাখাতে বলে, বাপের বাড়ি যাচ্ছ? অন্তু পেছন ফেলে অকপটে বলে, হ্যাঁ। জয় চোখ তুলে তাকায়। অন্তু বেরিয়ে যায় চুপচাপ। জটিল এক সম্পর্কের রেখার উপর দৌড়ে কতদূর পৌঁছা যায়। মানুষের জীবন পরিণত নিশ্চিতভাবে মৃত্যু দাঁড়িয়ে, কিন্তু সম্পর্কগুলো। অন্তু বাড়ির গলিটা ঢালাই রাস্তা, দুপাশে সারি সারি বাড়ি। তরু চুপচাপ হাঁটছিল। অন্তু বলল, তোমার কি খারাপ লাগছে? আগে বললে কি হতো যে বাপের বাড়ি আসছো? অন্তু মুচকে হাসলো, হাসিটা মিথ্যে। অন্তুর চোখে মুখে নিদারুণের অস্থিরতা। এই গলিটা, এই সেই গলি, এই সেই পাড়া। আজ পাড়ার লোকেরা দেখছে যে ননদের সাথে বাপের বাড়ি এসছে। অন্তুকে দেখে এক মাঝবয়সী মহিলা থামলেন। কিরে চেংড়ি, ভাই মরল দেখলাম না তো, তোরে আসিস নাই? অন্তু কিছু না বলে কেবল মুচকে হাসলো, হাঁটা থামলো না। তার শরীরে বোরখা নেই, সালোয়ার কামিজ, ওড়না চওড়া, শরীরে জড়ানো, তবু নিজেকে নগ্ন লাগে। মনে হয় শরীরটা খোলা। বোরখা ছাড়া পর হাতে গুনে দু একবার বাইরে বের হয়েছে। নীরবতা ভেঙে কঠিন এক প্রশ্ন করে তরু, হ্যাভ ইউ বিন রেড ড্যাশ বাই জয়ামির আরমিন? আশ্চর্য মনে করে ও তো হাসলো। যদি বলি তার চেয়ে বড় কিছু মানবে? তোর তাকিয়ে রইল। অন্তু বলল, ধর্ষিতা হয়ে বদনাম হলে সান্ত্বনা থাকে, কিন্তু মিথ্যে অপবাদটুকু সয় তরু? তরু কথা বলল না। অন্তু জিজ্ঞাসা করলো, তুমি কি তোমার মায়ায় হারিয়েছ তার প্রতি? জানি না, তবে সামনে যেতে কেমন গা গুলিয়ে আসে আজকাল। অপ্রস্তুত বোধ করি। কেন তা ভেবেছি। উত্তর পাইনি। আর কত দূর? সামনে। বাড়িটা আর বাড়ি নেই, পুরো মর্গের মতো গা ছমছমে নিস্তব্ধ যেন। প্রাণের অভাব। হু হু করে কান্নার আওয়াজ আসছে। অসময়ে রাবেয়া নামাজে বসছেন। অন্তু রান্না করে দেখলো, মনে হলো কমপক্ষে 2 দিন কোনো রান্না হয়নি। ঘরবাড়ি মাকড়সার জালে দখলে, জানলাগুলো কতদিন ধরে বন্ধ, কাপড় চোপড় ছিটিয়েছে। আমজা সাহেবের ঘরটার দিকে চোখ যেতে অন্তুর বুকটা সজোরে ছলৎ করে লাফিয়ে উঠল। পুরো শরীরটা ঝনঝন করে কেঁপে উঠল। অন্তু পা থমকে দাঁড়িয়ে পড়ে সেখানে। চোখ ফেটে পানি এসে তা ততক্ষণে টের পেল না, যতক্ষণ না ঝরঝর করে ঝরে পড়ল সেগুলো। সাহস হয় না অন্তুর ওই ঘরে ঢোকার। বোঝা গেল রাবেয়া ওই ঘরে যান না, হয়তো শূন্যতা সহ্য হয় না। অন্তু আস্তে করে ওখানেই মেঝের উপর বসে চেয়ে থাকে ঘরটায়। সেই ফতোয়া শার্ট ঝুলছে আয়নায়। ওই তো যায় না মাস্টার, টুপি কোথায়? টুপিটা রোজ হারাতো। অন্তুকে তো খুঁজে দিতে হতো মসজিদে যাবার আগে। আব্বুর মশারিটা বাঁধা হয় না কতকাল। অন্তু নিজেকে সামলাতে পারে না। কতদিন কতকাল নাকি প্রথমবার এত জোরে চিৎকার করে কেঁদে উঠে অন্তু। ইটের দেওয়ালে কাঁপন উঠে সেই কান্নায়। সব তার পাপ, তার কর্ম। এই অবধি যা হারিয়েছে সব নিজের দোষে। হুড়মুড়ে শেখা হাসেন রাবেয়া।
মর্জিয়া কাছে আসে না, দূরে দাঁড়িয়ে থেকে। তরু এসে ধরে অন্তুকে। বিকেল হয়ে আসছিল, অথচ অন্তু যাবার নাম নেয় না। তরু বলতে পারছিল না, তার জিভ সরে না অন্তুকে বলতে, চলো ফিরতে। মর্জিয়ার পেট উঁচু হয়েছে খানিকখান। রাবেয়া চেয়ারে বসা, মর্জিয়ার বিছানায় পা ঝুলিয়ে বসলো অন্তু আলগোছে মেঝের উপর ঠেসে বসে। থরথর গলা ঢাকে, ভাবি। মর্জিয়া তাকায় নিষ্প্রাভ দৃষ্টি তার। বদমেজাজের কড়কড়ে দৃষ্টি আর নেই। কি ক্ষমা চাইবে যে আপনার কাছে? তাতে তোমার ভাই আসবে, এসে দাঁড়াবে আমার সামনে অন্ত। ঠিক ছোট্ট বাচ্চার মতো অবশ্য নয় মর্জিয়ার কথাটা। কঠিন ভালোবাসার স্বামী মর্জিয়া। বয়স কত? 25। ভরা জীবন যৌবন, পেটে প্রথম সন্তান। সে নাকি বিধবা, মানা যায়? আপনি আম্মাকে নিয়ে কুষ্টিয়ে চলে যান। মর্জিয়া দূর থেকে। অন্তু বলে, ওখানে ব্যবস্থা আছে, আম্মুর থাকার জায়গা হবে। অন্তুটাকে, ভাবি ডাক্তারের কাছে যাবেন, আমার হাতে সময় নেই। আপনারা গতকাল সকালে সকালে কুষ্টিয়ে রওনা দেবেন, আমি টুকটাক জিনিস বেঁধে নিয়ে যাচ্ছি। আপনি খান না কতদিন? আমার পাপের শাস্তি আমি পাচ্ছি, পাবো চিরকাল, পেতে থাকবো। ও নিয়ে ভাববেন না, কিন্তু বাচ্চাটাকে কষ্ট দিবেন না। অন্তু পায়ে হাত রেখে মর্জিয়া চমকে ওঠে। অন্তুর দ্বারা এমন কাজ অবিশ্বাস্য, অথচ আজ চট করে ফেলছে। অন্তু হাত সরায় না, দু হাতে মর্জিয়ার পা ছুঁয়ে ভরে। ও ছোট্ট জানটাকে ভালো রাখবেন ভাবি, আমি কথা দিচ্ছি আপনাকে। শুধু আপনার স্বামী ছাড়া একদিন আপনাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব আমি। আমার ওয়াদা রইল আপনার কাছে। আপনার ছেলে থেকে শুরু করে আপনার লাইফ টাইম রেসপন্সিবিলিটি আমার। শুধু কিছুটা দিন সময় দিন আমায়, নয়তো মেরে ফেলুন। কিন্তু আমি মরলে উকিল কে হবে? বেঁচে থাকার চেয়ে বড় কথা হলো উকিল হওয়া। আবু রোজ তাগাদা দেয়, ধমকে যায় এসে। আমার নামের আগে অ্যাডভোকেট লাগাতে হবে তো, সেই জন্য মরতে পারছি না। আপনি এটুকু সুযোগ দিন আমায়। কেমন? মর্জিয়ার চোখ ভরে উঠল, পানি গড়ায় না, কোনো কথা বলেন না সেই বদমেজাজি মর্জিয়া। অনু রান্নাঘরে চলে যায়, রান্না বসায় চুলোয়। তোর কীভাবে কী করলো কে জানে। সে আন্দাজ করে করে অধিকাংশ প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে ফেললো বড় বড় কয়েকটা ব্যাগে। অন্তু রান্না করছিল, তোরও থালা বাসন ধুয়ে ফেলল। রাবেয়ার সাথে অনেকক্ষণ বসে কথা বললো, মর্জিয়াকে সান্ত্বনা দিল। সন্ধ্যার পর দুজন যায় বাসের টিকিট কাটতে। কাট টাকা দিলেন রাবেয়া। জয়ের কাছ থেকে আনা 20 টাকার অবশিষ্ট 10 টাকা তাদের এবার গাড়ি ভাড়ায় গেল। সব ঋণমুক্ত। রাবেয়ার কাছে জমি বিক্রির বেশ কিছু টাকা এখনো গচ্ছিত আছে। জানিয়ে মর্জিয়ার মায়ের বাড়ি গেলে খুব একটা অসুবিধা হবে না। অন্তু নিজ হাতে জোর করে মর্জিয়াকে খাওয়ালেন। রাবেয়া খাইয়ে দেবার সময় অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন রাবেয়া। মা হয়ে গেছিস আমার। মা কি মেয়ের স্বামী ছেলের সুখ কেড়ে নেয়? আম্মু, অভিশাপ, বলো অভিশাপ। রাবেয়া অন্তুকে জড়িয়ে ধরে এত কাঁদলেন, তা দেখে তরু কখন যে শব্দ করে কেঁদে ফেলল। খুব লজ্জা পেয়েছিল মেয়েটা, অথচ কেন সে বুক ফাটছিল। অন্তু বলল, আম্মা, রোজ নামাজে দোয়া করো তো তোমার অভিশাপের জন্য। একা থাকবো, বুঝতে পারছো? কবে দেখা হবে জানি না, তবে হবে আবার ইনশাআল্লাহ। ফোন করবো আমি রোজ। আমজা সাহেব একটা জিনিস নিতেও দিল আমজা সাহেবের একটা জিনিস নিতেও দিলেন না অন্তু। মাঝে মধ্যে আসবো তো আব্বুর ঘরে। ঘরটাতে 3টা তালা মারলো, কেউ যদি হামলা করে ওই ঘরে আগুন না লাগা অবধি কোনো ক্ষতি যাতে না হয়। নিজের ঘরের দিকে তাকিয়ে হাসলো অল্প। ভুলে গেছি জামাই? অনেক পর হয়ে গেছি আমি। যদি কখনো ফিরে আসি স্থায়ীভাবে, আবার তোর বিছানায় গা ছেড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। বই খাতা সব বেঁধে সাথে নিল। পথে তরু জিজ্ঞাসা করলো, এখন কোথায় যাচ্ছি আমরা? তালা চাবির দোকানে। তালা কিনবে? তালা তো মারলে আর নেই। ওনারা তো সকালে বের হবেন। একটা চাবির নকল বানাবো মানে? নির্মমভাবে গত রাতে একটা চাবি দিয়েছে। তরু চেয়ে রইল অনেকক্ষণ, তারপর আস্তে করে বললো, স্টোর রুমের চাবি, তাই না? গেছো কখনো সেখানে? গোডাউন তো ওটা, লোহা ইস্পাত ইত্যাদি থেকে। আমি যাইনি কখনো। অন্তু মুড়ে এসে রাস্তা পার হবার জন্য তরুর হাতটা চেপে দিল। আজ খুব দক্ষ পথচারীর মতো সেই কাউকে হাত ধরে রাস্তা পার করলো। তরু জিজ্ঞাসা করলো, আমায় নিয়ে এসব করছো, ভয় করছে না? ভরসা করো। অন্তু আনমনে হাসে। অবসর কিছু তোমার চোখে কোনোদিন দেখিনি আমি তরুণীতি। আমার একটা বোন থাকলে তোমার মতোই হতো। জয় সকাল সকাল
বেরিয়েছিল ক্লাবে। পৌরসভায় যাবার আগে হামজা কল করে খানিক ঝাড়িলো বাড়ি ফেরার জন্য। সে ফিরল দুজনকে সাথে নিয়ে। তাদের টানতে টানতে দোতলায় নিয়ে আসছে। আয়, আজও নিশ্চয় আমার শালিরা আমার পছন্দের কোনো মাছই রান্না করে রেখেছে। তোরা খেয়ে যাবি, আয়। ব্রাশ তখনও হাতে। ব্রাশ করতে করতে সকালে শহর ঘুরে আসা পুরনো সভাটার টানতে টানতে এসে ডাইনিং রুমে ওদের দাঁড় করে ডাকে, ভাবি আরমিন খেতে দে। তোর কইরে, কইরে তোরা সব, এই যা বস টেবিলে, আমি হাত মুখ ধুয়ে আসি। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে লুঙ্গির তালা ভিজে গেল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটু রোগা লাগলো। শরীরটা শুকিয়ে গেছে। এমনিতে ছিমছাম লম্বুকরণের দেহে তার উপর আরও শুকনো লাগছে। আয়নার দিকে তাকিয়ে বলে, হরি রে হরি, সবাইকে বানাইলি মোটা তাজা, আমারই বানাইলি খড়ি। হামজা, জয় ছেলে দুটো সব একসাথে বসে হুড়পাড় খাচ্ছিল। হামজা বলল, তোকে একবার থানায় ডাকা হয়েছিল, গিয়ে দেখা করে সে। ধ্যাত, আমি একা যাইতে পারবো না। তো চল, কিছু লোক তাড়া করে নিয়ে যাই সার। বাঁকা চোখে তাকায় জয়, হুমকি দেয়, আমি যদি এখন ঝোল ফেলে তোমার সাদা পাঞ্জাবি নষ্ট করে দিই। না চাইতে হেসে ফেলে হামজা। স্নেহ ভরা খানিকক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করে, বয়স কত তোর, বড় হবি না? প্লেটে একটা মাছ তুলে নিয়ে সেটার কাঁটা বেছে দিতে বলে, এবার খা। যদি আসল সমস্যা কাঁটা বাছাই হয় তাহলে সমস্যা শেষ, এবার মাছ খা। জয় খানিকক্ষণ তাকিয়ে থেকে হামজার দিকে চট করে বলে, আজ কী বার? মঙ্গলবার। মঙ্গলবারে মাছ খাইনি আমি। হামজা হাসে। দুম করে একটা মারে জয়ের পিঠে। উঠতে উঠতে বলে, আজ 2-3টে বোতল আনিস, ছাদে বসে রাঁধবো। তেরার মতো জয় বলল, পারবো না, লাথিটি ঘাড় বরাবর মারবো। মুখ খারাপ করে না ভাই, গম্ভীর হয়ে বললে জয়। হামজা জয়ের কপালে দাগে হাত ছুঁয়ে জিজ্ঞাসা করলে, ব্যথা আছে? ওভাবে একটু হাত বুলাও তো, ভালোই লাগতেছে। নিচে হট্টগোল শোনা যাচ্ছিল। জয় এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কিরে মিনাস, কি সমস্যা? ভাই, চাঁদা নিতে আইছি, কারা জানি। ওয়ার্কশপে চাঁদা? তাও আবার এই ওয়ার্কশপে? কি ডেরা আইছে? পাগলে থাপড়াইছে নাকি তোরে? চিন না ভাই, চাঁদা চাইতেছে। চাঁদা ও শাটার মধ্যে ভরে দিচ্ছি আমি, আসতেছি দাঁড়া। ধূপধাপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। হামজা পিছে পিছে যায়। রাত 1:45টায় বাড়ি ফিরে খেলো না যায়। অন্তু জিজ্ঞাসা করলো, এখন নিশ্চয়ই গিলতে বসবেন? ছাদে যাব, ভাই বসে আছে। মদের বোতলের কক খুলে কিভাবে? এক শট মারবো নাকি ঘরবালি? না, হারাম। খেয়ে ইস্তেগার পরে তবা করে নিও। ঠোঁট বাঁকিয়ে চোখ টিম মারে জয়। অন্তু জিজ্ঞাসা করে, সাথে কিছু স্ন্যাক্স টাইপের কিছু নেবেন? জয় ভুরু উঁচিয়ে তাকায়। খুব কাছে এসে দাঁড়িয়ে ঝুঁকে আসে অন্তুর দিকে। অন্তু যতটা পিঠ বাঁকালো ঠিক ততটা ঝুঁকে 1 ইঞ্চি দূরত্ব রেখে ফিসফিস করে বলল, চোরের বাণী মিষ্টি হয়, ভক্তিতে ভরপুর হয় ঘরবালি। এনিথিং রং? অন্তু ছিটকে সরে আসে। আপনাদের বিরোধিতা করার সাধ্যি আর কোথায় আমার? তার চেয়ে বরং মেনে নিয়ে বেঁচে থাকা ভালো। বাড়ি ফাঁকা তোমাদের, ওরা আবার মেনে নিয়ে কোথায় গেল? অন্তু একদৃষ্টি তাকে হাসে। আপনি খুব শেয়ানা জয় আমির। জয় কপাল উঁচিয়ে বলে, আর তুমি? গর্ধব। দুপাশে মাথা নেড়ে অন্তুর কথার বিরোধিতা করে বলে, কোথায় গেছে ওরা? আমাকে বলেনি, শুধু বলল দূরে কোথাও চলে যাব, যেখানে আমার মতো মেয়ের মুখ দেখতে না হয়। জয় হো করে হাসায়। আচমকা হাসি থামায়। অন্তুর গলাটা ঘামার্ত হালকা। ওড়নাটা বুকের উপর পড়ে থাকলেও গলা ঠিক নিচ থেকে বুক অব্দি উন্মুক্ত। চিকন একটা স্বর্ণের চেন মসৃণ গলাটাকে নেশাদ্রব্য মতো করে তুলছে। সেই নেশায় জয়ের নিঃশ্বাস ভারী হলো। ঠোঁট ফাঁক করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলল। নজর সরিয়ে অন্তুর হাত থেকে বোতল দুটো নিয়ে চটপট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। অন্তু চিন্তিত পায়ে মুখে পায়চারি করছিল ঘরে। খানিক বাদে জয়কে ফিরে আসতে দেখে চমকে উঠল। অস্বাভাবিক লাগছে জয়কে দেখতে। এদিক সেদিক পাখির মতো তাকাতে তাকাতে জিজ্ঞেস করে, আমি কাছে আসি, তা তুমি চাও না? হ্যাঁ, অকপটে স্বীকার করলো। আমি কি তোমার চাওয়ার ধারধারি? এসব ম্যানার্স আমার সাথে পোষায় না। হাঁপানোর মতো শ্বাস ফেলে যায়। চোখে মুখে আবেদন। অন্তু আতঙ্কিত চোখে পিছিয়ে যায় কয়েক কদম। আচমকা হাতটা চেপে ধরে টেনে আনে জয়কে। জোরে জোরে শার্ট ফেলে আদেশ করে, শার্ট খুলে দাও। জয় রোজকার এই অভ্যাস।
ঘরে ঢুকে প্রথমে বলবে শার্ট খুলে দাও। অন্তু কোনোদিন মানে না সেই কথা, কিন্তু আজকের বলাটা আলাদা শোনায়। মাতাল হয়ে ফিরলেও সে অন্তুর কাছে আসার চেষ্টা করে না এমন নয়, কিন্তু খেলে খায় অতিরিক্ত জবরদস্তি করার বিশেষ শক্তি থাকে না ভেতরে। ঘুমিয়ে ঢলে পড়ে। অন্তুর মনে হলো আজ বুঝি নিস্তার নেই। জয় আবার বলে শার্ট খুলো কুইক। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জয় আকস্মিক অন্তুর খোলা ঘাড়ের উপর মুখ থুবড়ে পড়ে, দুটো চুমু খায় সেখানে। অন্তু চুলের পেছনে হাত দেয়, আলতো করে আঙ্গুল নাড়ায় সেখানে। গায়ে অনেকটা ভার অন্তুর উপর ছেড়ে দিয়ে বলে, শরীর ভালো লাগতেছে না, মনটা আজ হয় ওভারডোজ। অ্যালকোহল নয় তুমি, মনটা তোমাকেই টানছে ঘরবালি। জয়ের আজকে ছোঁয়ায় নমনীয়, অথচ অন্তুর শরীর যেন বিষ প্রবাহিত হয়ে শিরায় উপশিরায় পৌঁছে যাচ্ছিল। হুট করে ভাবে সে তো বিবাহিত মেয়ে, জয়ই হোক। জয় যদি এই জয় না হয়ে একটা স্বামী জয় হতো, সে কি এই সুন্দর স্পর্শগুলো অনুভব করতো না, সায় দিত না? ততক্ষণে ঘেন্নায় অন্তুর লোমকূপ খোঁচা দেয়, শিউরে ওঠে তীব্র আক্রোশে বৈরাগে। বোতলের ককটা কেমন এক কায়দা করে জয় এক হাতে খুলে ফেলে। এক শব্দ হয় বুদবুদ আকারে। অনেক নমনীয় পানীয় মেঝেতে ছিটকে পড়ে ছোট্ট হুইস্কির বোতলটা থেকে। অন্তু সেটা কেড়ে নেয়। বোতলগুলোর মাঝে কোনটাতে ডায়াবিজম ড্রাগ মেনশন আছে, রিমি মিশিয়ে আবার কক আটকেছে। আজ আর পরিকল্পনা সফল হবে না বোধহয়। জয় মুখ তুলে চায়, অসভ্যের মতো করে হাসে। তুমি কি চাচ্ছ ইনডাইরেক্টলি? মত না তুমি, তুমি না মত। হা হা করে হাসে। অন্তু জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, কোনোটাই না, বসুন বিছানায়। চোখ মুখ বসে গেছে আপনার। রাতে আজকাল কোথাও থাকছেন, সকালে ফিরছেন, কী হয়েছে? লম্বা শরীরটা অল্প কুঁজো হয়ে লুঙ্গি উঁচিয়ে ধরে খাটের কাছে এগিয়ে গিয়ে ধূপ করে শুয়ে পড়ে। অর্ধেকটা পা ঝুলে থেকে মেঝের দিকে চোখ বুজে বলে, এভাবে কথা বলনি কখনো আমার সাথে তুমি? কি করব, ঘেন্না লাগে যায়। হাসে জয় জায়েজ। যখন আসে তখন সারাক্ষণ ঠোঁটে হাসি থাকে। বিরক্ত হয়ে অন্তু সোফায় বসতে যাচ্ছিল, জয় বলে ওঠে, এখানে বসো, ধরবো না তোমায়। তুমি অনুমতি দিলে হোটেলে যাই, আধ ঘন্টার মধ্যে ফিরে আসবো। ততক্ষণে বইটই পড়ো একটা। চট করে এক প্যাক মেরে সে খিদে পেয়েছে। অন্তু খাটের কাছে এসেও দু কদম পেছায়, মুখ দিয়ে ছিটকে বেড়ে এসেছি। জয় হো হো করে হেসে ওঠে। আমাকে কি হাফ লেডিস মনে হয় তোমায়? তো রোজ আমায় না পেয়ে হোটেলে যান? আপনি লম্পট, নোংরা, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। জয় উঠে বসে অন্তুর হাত ধরে টেনে বিছানায় পাশে বসতে ইশারা করে, জয় বসো। অন্তু বসে চুপচাপ। জয়ের হাতটা সরিয়ে দেয় আস্তে করে। জয় পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে তাকায় অন্তুর চোখের দিকে, জিজ্ঞাসা করে, একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছর জানো? অন্তু জবাব দেয় না। জয় বলে, কম বেশি 15 বছর। আমার জন্ম 1987, সেই হিসাবে এখন বয়স 27 বার, অর্থাৎ যৌবন প্রাপ্তির 1 যুগ কাটিয়ে এসেছি। শুকনো শুকনো কাটাতে বলছো? পুরুষের দ্বারা সম্ভব, সন্ন্যাসীর দ্বারা। শুনেছি তারা নাকি পাগল হয়ে যায়। অন্তু বিরক্ত লাগছিল এসব শুনতে, তবুও চুপ করে রইল। জয় বলে, বিয়ে করলাম এই তো পরশুদিন। সেদিন নারীর সঙ্গ হালাল হলো, তা আবার দেনমোহর বাকি। হেসে ফেলল জয়। 20 বছরের ওপারে কোনো ম্যাঙ্গো পুরুষকে চরিত্রবান ভাবলে তুমি মূর্খ, নয়তো কঠিন বোকা। চরিত্র শুধু মেলোকের কাছে নষ্ট করতে হয় না, মোরওভার বহুত উপায় আছে। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। অন্তু কথা বলছিল না। জয় আচমকা অন্তুকে চমকে দিয়ে ওর কোলের উপর মাথা রেখে পায়ের উপর পা তুলে শুয়ে পড়ল। অন্তুর হাতটা টেনে তুলে চুলে রেখে চোখ বুঝল। অন্তু মনে হলো তাকে কয়েক গ্রাম বিষ টুপ করে গিলে ফেলে যেন সেটা হজম করে নিতে। চোখ বুজে ভারী শ্বাস ফেলল। জয় খানিকক্ষণ চুপ করে শুয়ে বলল ওভাবে। হঠাৎ আনমনে বলল, আমি প্রথম সিগারেট টানছি জানো 13 বছর বয়সে, সাল 2000। গলা খুব জ্বলতো। প্রথমে খুন করেছি 15 বছর বয়সে, সাল 2002। প্রথম মেয়ে কাছে গেছি 18 বছর বয়সে, সাল 2025। তুমি তখন কোথায় ছিলে? কবে এসেছো তুমি? তুমি এলেই তো এই সেদিন। ততদিনে আমি বহুত কিছু পার করে এসেছি। অন্তু চেয়ে রইল জয়ের চোখ বন্ধ চোখের গোড়ার দিকে, ভুরুর নিচে অনেকটা জায়গা চোখের পাতার উপর।
চটা পড়া ভুরু, ডাগর ডাগর চোখের পাতা, গভীর খাদে পড়া। আচমকা সেই চোখ খুলে অন্তুর চোখের মণি বরাবর তাকালো জয়। অন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে একটু নড়েচড় আসে না জয়। জয় তা দেখে হাসে। 2007-এর সম্মিলনে মারামারি করতে গিয়ে বিরোধী দলের দুটো লোককে মার্ডার হয়ে গেছিল। কিছুদিন পর আমাকে নিয়ে গেছিল। লেপ তোষক সেলাই করা সুচ দেখেছো? দেখেছি। সেই সুচ সারা শরীরে ফুটিয়ে দিয়েছিল। পিঠে একটা বিশাল ক্ষত আছে। ওখানে চাপ্পড় দিয়ে কুপিয়ে লবণ লাগিয়ে দিছিল। সেগুলো এখন সারা দেয়। স্পেশাল টেটু, তাই তো? জয় হো করে হাসে। এই না হলে আমার ঘরবালি। এখন প্লিজ চুপ করুন, এসব শুনতে বিরক্ত লাগছে, অন্য কথা বলুন। আর নয়তো ঘুমান। আমার পরিবারে কেউ কোনো কালে কসাই ছিল না, এসব শুনতে ভালো লাগে না আমার। কষ্ট লাগছে তোমার? ঠোঁট কামড়ে হাসে যায়। না, ওরা কোনো খারাপ কিছু করেনি। আপনি দুটো প্রাণ নিয়েছেন, সেই হিসেবে ওরা মহান। অন্তত আপনার প্রাণটা দিয়েছে, যার মূল্য অমূল্য। আপনি কিন্তু দুটো প্রাণ নিয়েছেন। শুধু অহেতুক ক্ষমতার লড়াই, যার কোনো ভিত্তি নেই। কেবল সকল স্বৈরাচার পুঁজিবাদী সুবিধাবাদী লোকদের পা চাটাতে গিয়ে এসব করেন আপনারা। ভাগ দেয় ওরা আপনাদের, যা তো ওরাই ভোগ করে। আপনাদের কুকুরের মতো লেজ নাড়িয়ে বেড়ান মাছ থেকে। আবার এই পার্টির হয়ে মারামারি করার মূর্খতা আজকে যুব সমাজ বাহাদুরি হিসেবে নিয়েছে। কে বোঝাবে ওরা যে আসলে ওইসব নেতাদের পাচাটা জিভ বের করা কুকুর? জয় অনেকক্ষণ চেয়ে রইল। কোনো আপোষ না, একটু আপোষ না, কোথাও না, অন্তত অন্যায়ের সাথে না। চট করে উঠে বসে যায়। খানিকক্ষণ চেয়ে থেকে বলে, ঘরওয়ালি, আপনি মারাত্মক এক উকিল হবেন, আই সোয়ার। তবে ভালো উকিলদের কিন্তু জানের ঝুঁকি থাকে। তখন হয়তো আমি থাকবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। অন্তু জিজ্ঞাসা করলে, আপনার খারাপ হবার গল্প নিশ্চয়ই বেশ ট্র্যাজেডিক। আমার খারাপ হবার কোনো গল্প নেই। ওসব সিনেমাটিক চিন্তা বাদ দাও। অতীতে কোনো কিছু মানুষ খারাপ বানায় না, বড়জোর বিদ্রোহী বানায়। লোকে আমায় খারাপ বলে, যদিও আমি আমার মধ্যে কোনো খারাপ দেখি না। আমার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। কারণ আমি খারাপ, কারণহীন কারণে আমি খারাপ। অন্তু হতাশ ফেলে যতবার বোঝার চেষ্টা করবে ততবার ব্যর্থ। এরকম একটা অদৃশ্য ব্যানার ঝুলিয়ে রেখেছে যেন জয় নিজের চারপাশে। অন্তু জিজ্ঞাসা করলো, ড্রয়ারে ওইসব কী করে, কিসের কী করেন ওগুলো দিয়ে? জয়ের ড্রয়ার থেকে কিউব বের করে নিয়ে মেলাতে মেলাতে বলে, দিয়ে কি করে মানুষ? আপনাকে কখনো নিতে দেখিনি। তুমি আমার চো ড্যাশ খাইতে দেখো নেই ঘরবালি? আমার ঘরে আনার প্যাদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে। কিউব মেলাতে খুব মনোযোগী সে। মেরে তখন ছাল ছাড়িয়ে ছেড়ে দিত আমায়। তখন কি করতে বলো? হাসপাতালে পড়ে থাকবে। কোন আমলে সেই ব্যথা কমবে? সে এসে বসে থাকবে। অত ধৈর্য কোনো কালে নেই আমার। ওভারডোজ পুশ করে থাকি। দেহের সেন্সিটিভিটির উপরে স্যাডিটিভ কাজ করা হয়। শুরুর থেকে ব্যথা অনুভূতি হয় না ঠিকঠাক। অনুভূতি লাশ হয়, রিফ্লেকশন হয়ে যায় শরীরে। এরপর আল্লাহর হস্তে অনির্দিষ্টকালের জন্য ঘুম বা সাবকনশিয়াস জেগে থাকলে দুনিয়ার খেয়াল নেই। ড্রেসিং করার আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায়। বিরক্ত লাগে, শরীরে ব্যথা লাগে, রাগ হয়। একে তো থকথকে কষানি ঝাড়া ঘা, তার উপর কাঁচি ছুরি ওষুধ তুলো মেরে খোঁচায়। তখন করা ছাড়া উপায় নেই। অন্তু কপাল চেপে ধরে আস্তে করে জিজ্ঞেস করে, টাল লোক স্পষ্ট জিজ্ঞাসা করেন, আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি? তখন কিছুদিন করে রিহ্যাবে থাকি। আনমনে বলল। সে খুব মনোযোগ সহকারে কিউব মেলাচ্ছে। অন্তু চোখ গুজে আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরল। কতবার মার খেয়েছেন জীবনে? জয় এবার তাকালো চোখ তুলে। চোখে মুখে রসিক ভাব ফুটিয়ে তুলে বলল, মেলাবার। কেন? অকাম করেছি, চো ড্যাশ খাইছি। সোজা হিসাব। তুমি তো বললে অকারণে কেউ কাউকে মারে না। ভুল বলিনি। আপনি অকাম করেছেন কেন? আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? আমার কোনো যুক্তি নেই। তুমি যদি আমার এক কাজের সাথে আর এক কাজ রিলেট করতে যাও, প্যাচ ওখানেই লাগবে। আমার যখন যা আ মন চায় তাই করি। সেই ক্ষমতাটুকু হাতে রেখে মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম কিছু করতে চাই, আমি তাই করি। তো আমার কাছে যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো। অন্তু চুপ করে রইল। সে আজকাল নিজেকে বোঝে না।
জয়কে বোঝার প্রশ্ন ওঠে না। নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তন ওকে প্রতিক্ষণে অবাক করে। জয় কি এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলে, মেরে ফেলোনি কেন আমায়? অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসলো। মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া হয় তাহলে শর্ত কি বলুন? সামনের জন্য চোখে মৃত্যুর ভয় থাকতে হবে, ঠিক বলিনি? জয় চোখ তুলে তাকায়। অন্তু বলল, সেটা আপনার নেই, আমি নিজেকে দিয়ে বুঝি। আপনাকে মৃত্যু দেওয়া এক মূল্যবান উপহার সমান আছে। সেটা কেউ দিলে সেটা কি আমার জন্য শাস্তি হবে? আপনার চোখে মৃত্যুর ভয় নেই, শরীরে আপনার ব্যথা নেই জয় আমির। জয় শব্দ করে হেসে ফেলল। তো ছেড়ে দেবে আমায়? অন্তু মুচকি এসে মাথা নাড়ে। ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। অল্প চোখ তুলে ফিসফিস করে বলে, আঘাত ভুলতে আছে, তবু আঘাতকারীকে নয়। শরীর ও মন ক্ষত রাখে না, ভরাট করে নেয় কোষের বিভাজনে। তাই বলে দাগ মিটে যায় না। বোকামি হোক অথবা অন্যায় সহ্য করতে না পারার ব্যর্থতা, হারানো তো আর কম হারায়নি। আর একটা দায় তো আছে আপনাদের, নাকি? ভুলবি না আমায়, তাই বলছে তো? আসামিকে ভোলা উচিত নয় জয় আমির। জয় গা দুলিয়ে আলতো হাসে, এক দৃষ্টি চেয়ে দিলে, স্বামী নই না? আসামি হিসেবে খারাপ তো নন, এই ঢের। জয় আবারও শুয়ে পড়ে অন্তুর কোলে, আরাম করে মাথাটা, কোমরটা আলতো করে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো করে মুখ গুজে জায়গা খুঁজে। অন্তু মারি দাঁত আটকে চোখ বুজে শ্বাস ফেলে। খানিকক্ষণের জন্য বোতল নিয়ে বাইরে গেছিল, ছাদে যায়নি। সেই স্টোর রুমের ওপারে দরজার ওপার গেছিল। অন্তু টের পায় আজকাল খুব যেতে দেখা যায় সেখানে, দিনে কয়বার, বারবার। বাড়িতেও থাকছে না ঠিক মতো, বিক্ষিপ্ত ঘুড়ির মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ফনফন করে ঘুরছে, উদ্দেশ্য অজানা। কিছু ঘুরে বেড়াচ্ছে যেন, কিছু করছে। হুমায়ুন পাটোয়ারি মরার পর দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক। রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে চোখে মুখে এক প্রকার তারা খুঁজে ফেরার ব্যর্থতা। একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ারি বাড়িতে। হামজা ওয়ার্কশপে ছিল, পুলিশ সাথে নিয়ে দোতলায় এলো। জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল, সে এলো খানিক পর। সদর দরজায় ঢুকে পুলিশ দেখে চওড়া হাসলো। ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঠুকে বলে, কী অবস্থা স্যার, ঠিকঠাক? তোমার খবর ভালো? মাথার উপর হাত তুলে আনমরা ভাঙল। আমি অলওয়েজ বিন্দাস থাকি, এখন কেমন আছে? বরাবরের মতো ফার্স্ট ক্লাস। থানার আলমারিগুলোর তাক যদি সব তোমার ফাইল ভরা থাকে তা চলবে তাতে? চলতেছে তো, সাবানের ফ্যানের মতো পা পিছলে যেমন ছোট করে চলে যায় ওরকম চলছে। তারপর তো ধপাস করে পড়ে যেতে হয়, সেটা ভুলে যাচ্ছ। বি পজিটিভ স্যার। নিজেকে সামলে নেবার দক্ষতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা হয়ে খারাপ হওয়াটা বিশেষ কোনো আশ্চর্য ব্যাপার নয়। পুলিশ মাথা নাড়ল, আর পারবে না। পেছাতে পেছাতে দেওয়ালের দিকে যাচ্ছ, পিঠ ঠেকে যাচ্ছে এবার। দেওয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্ট দিয়ে তৈরি স্যার? মজবুত খুব? না মানে 2 নম্বরের সিমেন্ট দিয়ে তৈরি হলে বেশি জোরে যদি ধাক্কা খায়, দেখা গেল দেওয়াল ধসে পড়ে গেল, আমার পিঠ টিট 2-4 খণ্ড হয়ে যাবে, সেটা পরের হিসাব। তবে দেওয়াল পেরিয়ে যেতে পারো। জয়ের রসিকতা অবিরাম চলছে। জয় ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে স্পিড হাই করে গায়ে এলিয়ে সোফায় বসলো। পুলিশ বলল, কি কি করে বেড়াচ্ছ আজকাল? গলায় একটা খাকারি মারেন, কিছু আটকে আছে, জোরে জোরে কাশি দেন একটা। সব অভিযোগ বাদ দিয়ে যেটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তোমার স্ত্রীকে তুমি জোরপূর্বক তুলে এনেছো, মানহানি সহ বিভিন্ন নির্যাতন ও মতের বিরুদ্ধে বিয়ে করছো, পারিবারিক জিম্মি করেছে। যা শালা, সাংঘাতিক কেস ফেসেছি এবার তো। তবু কিছু নারীবাদী ব্রিটিশ গলা ফাটাবে আমায়। আমাদের অধিকার দাও, আমরা নারী, আমরা বাল ছিঁড়তে পারি। মুখ চেপে ধরল নিজের। ক্ষমা স্যার, ক্ষমা। কী সব ভালো কথা যে খারাপ সময় মুখ দিয়ে বেরিয়ে আসে। অভিযোগ কি সত্যি? জয় বুকে হাত দিয়ে শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে বলল, অভিযোগ করছেন আমার স্বর্গীয় শালা সমন্ধিবাবু। যেহেতু স্বর্গীয় তাই তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো চান্স নেই। কবর থেকে কেউ ইন্টারভিউ দেয় না কোনোদিন। তার বোনকে ডাকুন। আমি কি বলবো? আমি বলে নিজেকে ডিফেন্স তো করবই, নাকি নিজের সম্মান হরির লুট বিলাবো? জয় গলা খাকালো। অন্তু এসে দাঁড়ালো। কিছু সময় পর জয় বলল, বিয়ে বাড়ির লোকজন আছে, কিছু প্রশ্ন করবে তোমায়, সসম্মানে জবাব দাও গিন্নি।
অন্তু বসলো না, দাঁড়িয়ে রইল চুপচাপ। জয় তরুকে ডাকে, তরু এসে দাঁড়ায় আস্তে করে। জয়ের আদেশ করলো, আমার জন্য ফুল 1 প্লেট ভাত আনতো। মাছ টাছ দিস না কেমন? মাছ আমার অত্যাধিক পছন্দের, এই জন্য খাই না। ফ্রিজে রান্না করা মাংস থাকলে গরম করে আন। পুরুষের দিকে তাকিয়ে বলল, খেয়ে নেই কেমন? আপনারা কথা বলেন। জেলে পচা রুটি খেলে ডায়রিয়া হয় আমার। বাড়ির ভাত ভালো করে গিলে খেয়ে যাই, তাও 2-1 দিন পেট ঠান্ডা থাকবে অন্তত। তারপর দিনগুলো বরফ লাগাবো। সেন্টার টেবিলের উপর পুরো ভুরিভোজ নিয়ে গোগ্রাসে গিলতে থেকে জয়। আশেপাশে পুলিশের দল ঘিরে আছে, অন্তুকে প্রশ্নটশ্ন করছে। জয় দুনিয়াদারি ভুলে খেয়ে বসছে। বিশাল হাতের তালুতে এক একটা লোকমা বড় বড় করে মুখে দেওয়ার তার স্বভাব। ছোট লোকমায় খাবার খেতে পারে না। খাওয়া ছাড়া এই মুহূর্তে যেন আর কিছু তার বোধে নেই যেন। সে খাচ্ছে, পানি নিচ্ছে মুখে। তরুকে ডেকে ছালা টানাচ্ছে, লবণ কম হয়েছে বলে ঝাড়ি মারছে। খাওয়ার হিড়িক বাঁধন মাগলো। বাড়ির লোক আর পুরাতন অফিসাররা অবাক হলো না ওর এমন আচরণে, কিন্তু যারা নতুন এসেছে তারা হতবাক চোখে দেখে গেল জয়ের অদ্ভুত নির্লিপ্ততা। যার চোখে পুলিশের ডর নেই, জেলে যাবার উদ্বেগ নেই, বরং সে পুলিশকে বসিয়ে রেখে খাচ্ছে। অন্তুকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে রোজ টিজ করতো জয়ামের, কথাটা সত্যি? জয় খুব আশাবাদী অন্তুর তেজদীপ্ত কণ্ঠে হ্যাঁ শোনার জন্য। এরপর তাকে 2-1 দিন হাজতে কাটাতে হবে ভেবে কষ্ট লাগছিল। হাজতে গেলে তার কবিতরকে দেখবে, মত পাওয়া যাবে না ওখানে, অন্তুর সাথে ঝামেলা করা হবে না। সবচেয়ে বড় কষ্ট লাগছিল, যে বউকে সে খাওয়া পাওয়া দিয়ে পুষেছে, সে তার সাথে বেইমানি করবে, তাকে পুলিশে ধরিয়ে দেবে। কষ্টে পেট ফেটে আসছিল, হাসল না। পুলিশরা পাছে পুরোটা পাগল ভাববে, অল্প স্বল্প ভাবলে চলে, পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক না। কিন্তু খাওয়া রেখে তরক করে চোখ তুলে তাকালো যখন অন্তু বলল না। একে একে সকল অভিযোগ নাকচ করলো অন্তু। জয় এঁটো হাতে প্লেট ডুবিয়ে হতভম্ব হয়ে চেয়ে থাকে অন্তুর দৃঢ় আত্মবিশ্বাসী মুখের দিকে। তার মনে হচ্ছে সে হ্যালুসিনেট করছে, অথচ সত্যি অন্তু সবগুলো অভিযোগ অস্বীকার করলো। জয় গভীর চোখে তাকিয়ে থাকে শুধু, চুপচাপ। পুলিশ অবাক হয়, কর্কশ্বরে জিজ্ঞাসা করে, তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলেন কেন? অন্তু পেশাগত মিথ্যাবাদীর মতো স্পষ্ট স্বরে বলল, বাড়ির কেউ সম্মতি ছিল না বিয়েতে, ওদের পছন্দ ছিল না জয়ামির, ওরা এই বিয়ে মেনে নেয়নি। আমাকে অনেকবার ফিরিয়ে নিতে চেয়েছে, আমি যাইনি। এই ক্ষেত্রে ওদের ধারণা জয়ামির হয়তো প্রেশার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে। তেমন কিছু নেই, আমি স্বইচ্ছায় সজ্ঞানে সংসার করছি। এটা শুধুমাত্র আমার বাড়ির লোকের আক্রোশ ছিল। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল রশিদ, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন, সত্যি লুকাচ্ছেন আপনার, তাই মনে হচ্ছে? রশিদ উপহাসের হাসি হেসে মনে করিয়ে দিল, এই ঘটনা দিন 2 পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি আমরা। সড়ক দুর্ঘটনা ঘটা এই প্রথম শুনেছেন? সড়ক দুর্ঘটনা? খুন মনে হচ্ছে। আমি কিছু বলিনি, আপনি বলেছেন ম্যাডাম। আপনি যা ইঙ্গিত করছেন আমি সেটাই কেবল স্পষ্ট করে দিলাম অফিসার। আর কিছু বলার থাকে না। অগত্যা আপাতত চলে গেল তারা। জয় হামজা তখনও হিসাব মেলাতে ব্যস্ত। তরু ভুরু কুচকে তাকিয়ে রইল। রিমি রান্নাঘরে কাজবাজ করছে। জয় অবশিষ্ট খাবার পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ে। তার অস্থির লাগে, মেজাজ বিক্ষিপ্ত হয়ে উঠছে অকারণে অথবা অজ্ঞাত কারণে। অন্তুর দিকে বারবার তাকায়, অস্থির চঞ্চল চোখে তাকায়। মেয়েটার দৃষ্টি জানলার বাইরে। কোত্থেকে যেন একটা লাল রঙের শাড়ি কিনে আনলো জয়। লাল তার প্রিয় রং। আর কোনো রং প্রিয় তালিকায় নেই। রক্তের রং লাল। জীবনে প্রথমবার রক্তের রং দেখার পরেই রংটাকে জয়ের ভালো লেগেছে, অতিরিক্ত ভালো। এরপর কোনো রং ভালো লাগেনি। অন্তুকে বলল, ঘরালি এটা পরবেন আজ গোসল করে। শালার বিয়ে তো করলাম আমি, বাসরে বউ ফেলে গেলাম হাসপাতালে। তেলে তেলে কপাল, শরীর পড়া অবস্থায় দেখি নেই তোমারে। এই বাড়ি থেকে বের হবার সময় একবার দেখেছিলাম, তাও ভালো মতো। আজ পারো একটা ছবি তুলবো দুজনে, ঠিক আছে? নেই? ঠিক নেই না? পড়বে না? কেন? ইচ্ছে করছে না? পড়বেই না? পড়বই না। হাসি যায়। খানিকক্ষণ কেমন করে যেন চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর উদাস মুখখানের দিকে। অন্তু জয়ের দিকে না তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, অস্থির লাগে। জয় আস্তে করে বলে, আমারও। বেরিয়ে যায় ঘর থেকে। বসন্তের রোদে ছাদে কবিতরের ঘরের সামনে বসে শাড়িতে খানিকটা মদ ঢেলে দিয়ে চলে যায়।
কপালে লাল রঙা পুড়ে ছাই হয়ে যায়, কালো হয়ে আসছিল। রাগ লাগে জয়ের। পছন্দের রংটার বদলে অন্ধকার ছেয়ে যায়। রক্ত আর অন্ধকার তো প্রায় একই, দুটো বিনাশী। তবু আজ দুটোকে এক করতে পারে না জয়। অন্ধকার আর তার পছন্দ না। তবু আজ আগুনের উপর খুব রাগ হচ্ছিল, অথচ নেভানো না। আগুন আর পাপের মধ্যে তফাৎ নেই। এক প্রান্ত ধরে গেলে পুরোটাই পোড়া, অথবা গোটা মানুষটাকে পাপী সম্বোধন করার হয়। ফেরার পথ জ্বলতে দেয় শাড়িটাকে, ভাবে আচ্ছা, ছাই হয়ে গেলে ওই কালো রঙকে কি আর লালে ফেরানোর উপায় আছে? উত্তর সে না। সময়ের মতো তো ছাই আর পাপ খড়ি পুড়ে ছাই হয়। তার স্তূপ থেকে পুনরায় খড়ির জন্ম হয় না। পাপের স্তূপ থেকে পুণ্যের জন্ম হয় না। রংহীনতা থেকে রঙের জন্ম হয় না। চলে যাওয়ার কিছু ফেরে না, যা ফেরে তা গেছিল। গা ঘামলে সহ্য করতে পারে না জয়। আজ শার্ট ভিজে উঠল, তবুও জ্বলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্যের কিরণের নিচে বসে আছে। কবিতরগুলো গা ঘেঁষছে, আজ তাদের মালিক আদর করছে না, কথা বলছে না। তারা হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল। ডাইনিং টেবিলের উপর আঙ্গুল বাজাতে বাজাতে গান ধরল জয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবনের পাতায় কত যে খবর বয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি। বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে ঠেলে সরে যায়। ধরিনীর বুকে পাশাপাশি কবুকেও বুঝি কারো নাই। মাথা দুলিয়ে গলা ছেড়ে গান গাইছিল। হামজা আসবে সেই সন্ধ্যায়, মাথায় নিয়ে 4টে গপাগপ খাবে দুজন, এরপর বেরোবে। হামজা এসে জিজ্ঞাসা করবে, তোকে আবার স্বার্থের টানে দূরে কে ঠেললো? হারবাল, সবসময় জরুরি না গানের সাথে জীবন কাহিনী মেলানো। মন চাইতেছে গাইলাম, গানটা প্রিয় আমার। তুমি চা চাও করতে যাবা? তুই করবি না, তোর মতো খাইসটা তো আর আমি না। সবসময় পরিষ্কার থাকে, ডেটল সাবান মাখি, 99 ভাগ জীবাণুমুক্ত। হামজা গোসল নেয়, জীবনের তোয়ালা নেয় না, সেটা রিমিকে দিয়ে আসতে হয়। রিমি একটা নতুন পাঞ্জাবি ও পাজামা ইস্ত্রি করে বিছানায় রাখলো। চিরুনি, পারফিউম, মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে এলো। হামজা বলল, আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে? কিছু লাগবে আপনার? গম্ভীর হামজা কড়া স্বরে জোরালো করে, তোমাকে লাগবে। আছি তো। রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজে দেখে, মুখটা উঁচু করে। রিমির চেহারা বদলে এসেছে, সেই চাঞ্চল্য আর নেই। পুরো গিন্নির রূপ লাগছে, যেখানে শুধু কর্তব্যের পালনের তাগিদা, মনের চাহিদার অভাব। হামজা বলল, আমার দিকে তাকাও। আর্মিনের রোগ লেগেছে, হ্যাঁ? তোমার তরুর ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলে। খুব তাড়াতাড়ি কাবু করে ফেলছে সে তোমাদের। খারাপ তো কিছু করেনি। একসময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে। চট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে, ওর তেজ, ওর নির্ভীক চোখকে। আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের পেলাম আপনি চিন্তিত ওকে নিয়ে। কিছু তো আছে, নেই? সত্যকে বলে দেবার এবং অন্যায়কে অন্যায় বলার মতো মাত্রার চেয়ে বেশি দুঃসাহস। হারাতে ভয় নেই, কিছু তো ক্রেডিট পাওয়া উচিত। হারালে লোকে দমে যায়, ও প্রতিবার দ্বিগুণ জেদে ঝলসে যায়। তাতে খটিতে কার? নিঃশব্দে হাসে হামজা, চোখ জুড়ে ছড়িয়ে যায়, নাকের দুপাশে ভাঁজ পড়ে, কাঁধটা দুলে ওঠে। নিমে চোখ ফেরায়, অথচ আপনারা শঙ্কিত ওকে নিয়ে। আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মেয়ে, তবু আপনার কাছে কাবু হয়ে পড়ছি দিনের পর দিন। প্রতিসেবা করে চলছি। একটা সাধারণ মেয়ে বাড়ি ঢুকতে গোটা নকশা বদলে ফেলছে। আপনার জয়ের ভিত নাড়িয়ে রেখে দিছে। ভুল মানুষের আঁচল লাগিও না গায়ে। ওর কাছে কিচ্ছু নেই, নিঃস্ব। শুধু শুধু আমাদের কাছে বাগড়া দিতে আসছে। আচ্ছা রিমি, তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয়? রিমি বিভ্রান্ত হয়ে তাকায়। হামজা বলে, আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে। রাগ করে বলছি না কথাটা, তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে। ভাবতাম শুধু একটু অভিমান জড়েছে, নয়তো তুমি খুব একটা পবিত্র পরিবারের নও। তোমার সব স্বাভাবিক লাগার কথা, কিন্তু এখন মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার। তোমার ধারণা, তোমার সই। রিমি রিমি অপ্রস্তুত হয়। হামজা শান্ত মানুষ, ফয়সা কথা বলে না, যা বলে তার একটা অহেতুক না। হামজা বলে, নন দ্য লেস লেট মি রিমাইন্ডার ইউ ওয়ান থিং।
তো ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও তুমি নও, আর না আমি জয়। ওদের সম্পর্কের একটা যুদ্ধবিগ্রহ প্রস্তাবিত, আমার আর তোমার না। কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় থেকে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছ। এত চাপা হতে নেই, ছোট মানুষ তুমি। রিমি তাকিয়ে থাকে। হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠছে। রিমি মুখ ফিরিয়ে নেয়। তবুও তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না। হামজা জিজ্ঞাসা করে, কিছু বলবে? কি বলার আছে? কি বলবো আমি? কেঁপে ওঠে কণ্ঠটা। এই সব সময় রিমির কখনো বিশ্বাস হয় না এই লোকটা তাকে ভালোবাসে না। কোনোদিন মানেনি, কড়া কথা বলেনি। চোখে সবসময় গভীর এক অনুভূতি। রিমি বোকা বনে যায় এই লোকের সামনে বারবার। সেই ছোট্ট রিমিকে কত ভালোবাসে। ওর বাবার কাছ থেকে চেয়ে নিয়েছিল। বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়া। হামজা ছিল নিঃস্বার্থ। হামজা চট করে আলতো হাসে। কাছে আসে রিমি। দুই চোয়ালে হাত রেখে দাড়ি গোফের মুখ এগিয়ে দিয়ে শব্দ করে রিমির ঠোঁটের কিনারে চুমু খায় একটা। রিমির চোখ বুঝতে এক ফোঁটা তপ্ত জল গাল বেয়ে আসে। ওর যা ঢোক গেলে। আচমকা হামজা ফিসফিস করে বলে, তুমি জানো আমি কোনো পাটোয়ারি বেড়ে ছেলে টেলে কেউ না। রিমি বিদ্যুতের মতো সক্ষার মতো ছ্যাদ করে দুপা সরে যায়। হামজা হাসে, শব্দ হয় না। পায়জামা পাঞ্জাবি পরে, চুল ঠিক করে পারফিউম লাগায়। কোট গায়ে চড়াতে চড়াতে রিমির দিকে তাকালে রিমি আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে, কে আপনি? ঢাকা মোহাম্মদ বস্তির কোনো এক কুঠুরিতে অন্তত অবহেলায় জন্ম নেওয়া একটা ছোট লোক, নোংরা নিঃস্ব প্রাণ আমি। ভ্রু নাচায়। কি এবার একেবারে তালাক? হা হা। এত জোরে শব্দ করে কখনো হাসে না হামজা। গাটা ঝাঁকুনি দিয়ে ওঠে রুমির, কথা বেরো না। হামজা বলে, আমার মা বলে যাকে জানো, শাহানা পাটোয়ারি, সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী। নারীত্ব ছিল না তার মাঝে। ছোটবেলা থেকে হুমায়ুন পাটোয়ারিকে এ থালায় ও থালায় মুখ দিতে দেখেছে। তাকে বাধা দেয়নি, কারণ সে আমার বাপ না, বরং আমি তার বাপ হয়ে উঠছিলাম। কৃতজ্ঞতা অথবা ধর্মের বাপ যাই বলো, খানিক প্রশ্রয় দিতে হয়, দিয়েছি দেখি। বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি। আমাকে শাহানামা নিয়ে এসেছিল এখানে। আমি তখন 2 বছরের বাচ্চা। রাজধানীর রাস্তার ধারে ময়লায় গড়াগড়ি খেতাম। পাটোয়া বাড়ির সবাই বড়লোক হলো। হুমায়ুন চরিত্র চিরকাল চরিত্রহীন আর কামলা। কোনোদিন কাজকর্ম করেনি। এখানে এসেও সেই অভাবে মানুষ আমি। যতদিন না অন্যায়ের পথে গেছি। আমাকে স্কুল পড়িয়েছিল জয়ের মা, হুমায়রা ফুপু। কতদিন? শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমাদের সংসার? আমাকে, আমার যখন বয়স 14, সে সময় তারাও। নিমি স্তব্ধ হয়ে চেয়ে থাকে। হামজা হাসে। তখন আমার ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। ফুপু নেই আর। বাড়িতে চাউল কেনার টাকা নেই। আমার স্কুলে ফি দেবে কোত্থেকে? পাটোয়ারি বংশের কেউ কাউকে দেখে না। নিজেদের অর্জন নিজেদের করে নিতে হয়। আমি একসময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপড়ে ফেলছি। তখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে। গোটা পাটোয়ারির নামটা আমার, হামজা। আমার আসল নাম জানি না আমি। দরকার নেই। শুধু আর ক্ষমতা চাই আরও। তাছাড়া আমি আজ আমি হতাম না রিমি। তখন দেশে 90 গণ অভ্যুত্থান চলছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন, দেশ তোলপাড়। আমাকে বলা হলো পড়াশোনা ছেড়ে দিতে। তা সম্ভব ছিল না। আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি। আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে, এই সমাজে বিশিষ্ট নামে ঝংকার তুলতে। ছোট হয়ে মরার কথা তো ভাবতে পারিনি কোনোদিন। আমি চলে গেলাম পার্টিতে। মেট্রিক পরীক্ষার প্রবেশের টাকাটা নিজের ভালো মানুষই বিক্রি করে বাপের টাকায় জোগাড় করে ছেলেটা এত বড় ব্যবসা, এত বড় বাড়ি আর এত নাম কি করে কামিয়েছি সেসব তোমাদের না জানলে চলবে। কল্পনা করে নিও। শুধু জেনে রাখো, তুমি, তোমার পরিবার আমায় বাল দিয়েও নাড়াতে পারবে না, যদি না সেই সব পেরিয়ে, সব ডিঙিয়ে আমি নিজেকে সেই অবস্থানে দাঁড় করাতাম। হামজা থামে, খানিক দম নেয়। এরপর বলে, বহুত কিছু পাড়ি দিয়েছি আমি আর জয়। তোমার মতো লাখো রিমি, আর্মিনের মতো হাজারখানেক আর্মিন। জয় হামজার পথ রুখতে পারবে না।
আর না ভাঙন ধরাতে পারবে। এই পথ একদিনের না। যখন তোমাদের জন্ম হয়নি অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা, তখনকার ধরা হাত না ছাড়বে হয় মরবে। কেমন অপ্রকৃতিস্থ মতো হাসে হামজা গা দুলিয়ে। অনেক ক্ষমতা কামনা আছে, অনেক অনেক অনেক, যার অন্ত নেই, থাকবে কোনো সীমা। এই অবধি পৌঁছাতে যে পথ পাড়ি দিয়েছি, সামনের পথে আরও রক্ত, আরও চিৎকার, আরও হাহাকার। সেসবে থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না। আজ কত মানুষ আমার কাছে এসে ধর্ণা ধরে, একটু সাহায্যের চায়। আমার গর্ভধারিণী হয়তো এই লোকের মতো হাত পাতনেওয়ালা কাতারে ছিল, অথচ আজ আমি তাদের হাতে সাহায্য তুলে দেওয়া মানুষটা। আমি সেদিন অন্যায় দেখে থেমে গেলে হতো, আর না, আজ থামলে হবে। তুমি বিরোধিতা করো, আর্মিন করুক, জয়ের আমার পথ একটা, যেখানে গিয়ে অর্জন দুটো, দুজনের। দুজনে অতৃপ্ত হয়তো চিরকাল, তবু তৃপ্ততা। আমার থামড়া নয়, আমার ক্ষমতা লাগবে। আরও উপরে উঠতে হবে। সিঁড়ি পড়ে আছে, অনেক সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝাড়া মেরে উঠে যেতে হবে। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। ও জয়, শুয়োর, বেরোবি নাকি? আসবো আমি, দেরি হচ্ছে, জলদি আয়। অবরুদ্ধ নিষেধ, পর্ব 29, পুরো গল্প প্লেলিস্টে।